আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলেই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নাও। এই করোনাকালীন সময়ে তোমাদের ক্লাসরুমে বসে ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই কারণে আমাদের এই অনলাইন ক্লাস ব্যবস্থা। আশা করছি এই অনলাইন ক্লাসে তোমরা সকলেই জয়েন করবে এবং উপকৃত হবে। আমরা চেষ্টা করব তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সকল বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি তোমাদেরকে অনলাইন ক্লাসে পড়িয়ে দেওয়া। আমি প্রফেসর মাহফুজা খাতুন, বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে পড়াবো রুই মাছ ল্যাবিও রোহিতা। ইতিপূর্বে তোমাদের 3 জন ম্যাডাম ক্লাস নিয়েছে। আমরা আমাদের টিচারদের মধ্যে আমার নাম তো শুনলে, এছাড়া সহকারী অধ্যাপক নিশাত ফাতেমা, প্রভাষক হালিমা খাতুন এবং প্রভাষক শামিমা ইসলাম লাভলি, আমরা সকলেই তোমাদের এই ক্লাসটিতে যুক্ত আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আমাদের গ্রুপের সাথে সংযুক্ত হবে আশা করছি। তোমরা যদি রিকোয়েস্ট পাঠাও, আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমি আমাদের গ্রুপে জয়েন করে দেব। তাহলে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যায়, তোমরা ক্লাসটি দেখতে পারবে। এছাড়া অন্য একটা ব্যবস্থাও আছে যাতে তোমরা ক্লাসটি দেখতে পারো, সেই ব্যবস্থাও আমরা করব কলেজ কর্তৃপক্ষ। তো আশা করছি তোমরা সকলেই আমাকে রিকোয়েস্ট পাঠাবে এবং আমি আমার জুওলজির গ্রুপে তোমাদেরকে জয়েন করে নেব। আমাদের প্রাণীবিদ্যা বিভাগের একটি গ্রুপ আছে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রাণীবিদ্যা এই নামে একটা গ্রুপ আছে। এই গ্রুপে তোমরা আশা করছি জয়েন করবে। তো আজকে আমরা শুরু করি আমাদের নির্ধারিত ক্লাস ল্যাবিও রোহিতা রুই মাছ। এটি অত্যন্ত পরিচিত এবং পুষ্টিকর একটি মাছ, সুস্বাদু, এবং এই মাছটার সকলেই খায়, বাচ্চারা থেকে বয়স্ক সকলেই পছন্দ করে। সুতরাং এই মাছটি আমাদের আর্থ সামাজিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে এটি একটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের প্রত্যেক প্রাণী রুই মাছ, এটি আমরা সকলেই জানি, এটা হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ। মিঠা পানির যেসব মাছের মাথায় আঁশ থাকে না, কিন্তু সারা দেহ সাইক্লয়েড আঁশ দিয়ে আবৃত থাকে, দেহ গহ্বরে সুইম ব্লাডার বা পটকা থাকে, তাদের আমরা কার্প জাতীয় মাছ বলে থাকি। কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতিতে বড় এবং খুব দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, সেগুলিকে বলা হয় মেজর কার্প। আচ্ছা, আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো। বাংলাদেশের 3টি বড় কার্প জাতীয় প্রজাতির মধ্যে রুই মাছ স্বাদু পানির, এটি চাষযোগ্য, সুলভ, জনপ্রিয় এবং প্রোটিন সমৃদ্ধ স্বাদু মাছ। তাহলে 3টি বড় কার্প কী কী? রুই, কাতলা এবং মৃগেল। এই মাছ সাধারণত দেখা যায় 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হয় এবং স্বাভাবিক অবস্থায় খামারে বছরে 35 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। কিন্তু হালদা নদীর রুইয়ের পোনার বৃদ্ধি 2 থেকে 2 কেজি পর্যন্ত বাড়ে, কারণ হালদা নদীর রুইয়ের পোনা ডিম 4 দিন
বয়সের পোনা প্রতি কেজি সর্বনিম্ন ৬০ থেকে ৬৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পাওয়া যায়। শুধু বৃদ্ধি হারের জন্যই নয়, বিভিন্ন চাষ বা লালন কেন্দ্রগুলোতে অন্তঃপ্রজননের ফলে বামনত্ব, বিকলাঙ্গ সহ বিভিন্ন জিনগত সমস্যা দেখা দেয়। হালদার প্রাকৃতিক এবং বিশুদ্ধ জিনের পোনা এখন আরও দুর্মূল্য হয়ে উঠেছে। আচ্ছা, এটির হ্যাবিট এবং হ্যাবিটেট। বসতি। রুই মাছ ইন্ডিয়া মূল ভূখণ্ড, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এই সকল নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। স্বাদু পানির পুকুর, নদী, রুই এবং মোহনায় এটি পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন বড় নদীতে বিচরণ করে। ডিম ছাড়ার সময় এটি প্লাবন ভূমিতে প্রবেশ করে। স্বাদ, সহজ চাষ পদ্ধতি, অর্থনৈতিক গুরুত্বের কারণে পুষ্টি ঘাটতি মেটাতে শ্রীলঙ্কা, নেপাল, চায়না, রাশিয়া, ফেডারেশন, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং আফ্রিকান দেশগুলোতে রুই মাছের চাষ হচ্ছে। ইন্ডিয়ান আন্দামান দ্বীপপুঞ্জের মিঠা পানির নদীতেও যেসব মাছ অনুপ্রবেশ করেছে সেগুলিতে দেখা যাচ্ছে রুইয়ের সফল চাষ হচ্ছে। আচ্ছা, আমাদের রুই মাছ আমরা পড়ছি, কিন্তু রুই মাছ পড়ার জন্য প্রথমেই আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, ক্লাসিফিকেশন আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এটি তোমাদের বারবার লিখে মুখস্থ করতে হবে। প্রথমেই ফাইলাম। ফাইলাম কর্ডাটা জীবনে যে কোনো না কোনো দশায় নটগাঁট থাকে, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, সেজন্যই এটি কর্ডাটা শ্রেণী, কর্ডাটা পর্বের। সাবফাইলাম ভার্টিব্রাটা, নটগট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত। ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, রশ্মিযুক্ত পাখনা। অর্ডার সাইপ্রিনিফর্মিস, পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেজের শীর্ষে অবস্থান করে। ফ্যামিলি সাইপ্রিনিডি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে যদি নামের শেষে DAE থাকে তাহলে বুঝতে হবে এটি ফ্যামিলি। যেমন সিপ্রিনিডি, DAE শেষে আছে। ভোমার দাঁতবিহীন গলবিলীয় কর্তন আল অবস্থিত। এখন আসছে আমরা জেনাস, ল্যাবিও, LABEO। সবচাইতে সহজ একটি নাম এবং খুব সহজে এটি মনে রাখা যায়। জেনাস ল্যাবিও, স্পেসিস ল্যাবিও রোহিতা। সবসময় মনে রাখতে হবে আমরা যেটি পড়ি সেটি হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্যাট মিন্স দ্বিপদ নামকরণ, দুইটি পদের সমন্বয়ে গঠিত। তাহলে ল্যাবিও একটি বৈজ্ঞানিক নাম, সুতরাং তোমাদেরকে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আর স্পেসিস ল্যাবিও রোহিতা, তাহলে রোহিতা কি? স্পেসিস বা প্রজাতি। তাহলে এখানে উভয় ক্ষেত্রে ল্যাবিও এবং রোহিতা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা আসছি এটার হ্যাবিট, স্বভাব কেমন। রুই মাছ প্লাঙ্কটন জাতীয় খাবার গ্রহণ করে, সেক্ষেত্রে প্রাণী প্লাঙ্কটন হতে পারে, আবার উদ্ভিদ প্লাঙ্কটনও হতে পারে। এখানে ফিঙ্গারলিং স্টেজ মানে আঙ্গুলি পোনা দশা প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে এবং টেসমিড, ফাইটোফ্লাজিলেট, শৈবাল রেণু ইত্যাদিও গ্রহণ করে। আর পূর্ণবয়স্ক বা তরুণ মাছ পানির মাছ স্তরের শৈবাল এবং নিমজ্জিত শৈবাল বেশি গ্রহণ করে, অর্থাৎ প্রধানত তারা শাকাশী। এখন পৌষ্টিক নালীতে পচনশীল জৈব পদার্থ, বালু, কাদা ইত্যাদি দেখে তলদেশী খাদকও মনে হতে পারে। খুঁটে খাওয়ার
উপযোগী নরম ঝালরযুক্ত ঠোঁট থাকে। আর গলবিলীয় মুখগলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে ধারালো কর্তন আল থাকে। দেখে মনে হয় যে রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। ফুলকায় সরু চুলের মতো ফুলকা র্যাকার থাকে এবং এই মাছ অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও ছেঁকে খায়। মাছের পোনাগুলো ঝাঁক বেঁধে চলে। বয়স্ক মাছ পৃথক জীবন অতিবাহিত করে। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম তাপমাত্রায় বাঁচতে পারে না। আচ্ছা, তাহলে এখন আমরা আসছি ল্যাবিওরোহিতার বাহ্যিক গঠন। আমি এটি খুব সংক্ষেপে বলবো, কারণ একটা পরিচিত মাছ বাহ্যিক গঠন সম্পর্কে সকলেরই আইডিয়া আছে কম বেশি। এখন আমরা জানব যে রুই মাছ বা ল্যাবিও একটি অস্থিময় মাছ। এর দেহ অনেকটা মাকু আকৃতির। হ্যাঁ, এটা দুই প্রান্তে ক্রমশ সরু, মধ্যভাগটা চওড়া। প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি, আর প্রস্থচ্ছেদ ডিম্বাকার। রুই মাছের দেহ 3 অংশে আমরা ভাগ করতে পারি, যেমন মাথা, দেহকাণ্ড এবং লেজ। প্রথমে আমরা আসছি মাথা। দেহের অগ্রপ্রান্ত থেকে শুরু করে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত এই অংশটিকে বলা হয় মাথা। মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা, পৃষ্ঠভাগটা থাকে উত্তল। আর তুণ্ড ভোঁতা, যেটাকে স্নাউট বলে ইংরেজিতে, নিচু কিন্তু চোয়ালের সামনে বাড়ানো, আর কোনো পাশীয় খণ্ডবিহীন। মুখটা কেমন অর্ধচন্দ্রাকৃতি, নিচের দিকে এটি অবস্থিত এবং আড়াআড়িভাবে এটা বিস্তৃত থাকে। মোটা একটা ঝালরের মতো ঊর্ধ্ব এবং নিম্নষ্ঠ বিদ্যমান। একজোড়া নরম এবং ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে। পৃষ্ঠদেশের 2 চোখে তুণ্ডের পৃষ্ঠদেশে দেখা যায় একটু সামনে একজোড়া নাসারন্ধ্র থাকে। নাসারন্ধ্রের পিছনে ও মাথার দুপাশে একটি করে বড় গোল চোখ আছে। চোখে পাতা থাকে না, কিন্তু কর্নিয়াটা কেমন স্বচ্ছ, ত্বকীয় আবরণে এটি আবৃত থাকে। মাথা কিন্তু আঁশবিহীন। সকলেই মনে রাখবে, রুই মাছের মাথায় কোনো আঁশ থাকে না। দেহকাণ্ড এবং লেজ এগুলি মিউকাস যুক্ত এবং সাইক্লয়েড আঁশে আবৃত থাকে। মিউকাস কেন একটু সামান্য পিচ্ছিল থাকে, সেই জন্য এটাকে বলা হয় মিউকাস যুক্ত, এবং আঁশ কেমন সাইক্লয়েড আঁশ। মাথার পিছনে 2 পাশে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে 2টি বেশ বড় বড় পাতলা কানকো থাকে, যেটাকে আমরা বলি অপারকুলাম, এবং নিচের কিনারায় একটি ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে, যুক্ত থাকে এটি, এবং এটি ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধচন্দ্রাকার একটি ছিদ্র আছে, সেটিকে ঢেকে রাখে। এখন আসছি আমরা পর্যায়ক্রমে দেহকাণ্ড, ট্রাঙ্ক। কানকো শেষ ভাগ থেকে শুরু করে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটিকে বলা হয় দেহকাণ্ড। এটিতে বিভিন্ন ধরনের পাখনা বহন করে, ফিন বহন করে। পাখনাগুলো পূর্ণ বিকশিত অস্থিময় পাখনা রশ্মি বা ফিন রে দিয়ে যুক্ত থাকে। পশ্চাৎ প্রান্তের অঙ্কীয় দেশে দেখা যায় 3টি ছোট ছিদ্র থাকে। প্রথমে পায়ু ছিদ্র, মাঝে জনন ছিদ্র এবং সকলের শেষে রেচন ছিদ্র। আচ্ছা, এখন আমরা আসছি পাখনা। এই পাখনা অনেক সময় শর্ট নোট হিসাবেও আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করা হয় কি কি পাখনা আছে, কি আঁশ দিয়ে গঠিত, এইগুলি। তাহলে তোমরা এখন মনোযোগ দিয়ে শোনো। মাছের যে চলনাঙ্গ, সেটিকে কিন্তু পাখনা বলা হয়। তাহলে এটা একটা চলনাঙ্গ, তাই না? পাখনা সাধারণত চাপা পাখনা রশ্মি যুক্ত। পাখনার ভিতরে সমান্তরালভাবে থাকে
সূক্ষ্ম শলাকার অন্তকঙ্কাল, তাকে বলা হয় ফিন রেজ বা পাখনা রশ্মি। রুই মাছে মোট 5 ধরনের ফিন বা পাখনা দেখা যায়, যেমন পৃষ্ঠ পাখনা ডরসাল ফিন, দেহকাণ্ডের মাঝ বরাবর পিছনে বড় কিছুটা রম্বস আকারের একটি মাত্র পৃষ্ঠ পাখনা থাকে। এতে 14 থেকে 16টি পাখনা রশ্মি আছে। বক্ষ পাখনা পেক্টোরাল ফিন, কানকোর ঠিক পেছনে দেহকাণ্ডের সামনের দিকে এক জোড়া বক্ষ পাখনা আছে। প্রত্যেকটা পাখনায় 17 থেকে 18টি পাখনা রশ্মি যুক্ত। এখন আসছি আমরা শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা পেলভিক ফিন, একজোড়া শ্রোণী পাখনা বক্ষ পাখনার সামান্য পিছনে অবস্থিত, আর 9টা করে পাখনা রশ্মিযুক্ত। পায়ু পাখনা অ্যানাল ফিন, পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কীয় দেশের মধ্যরেখা বরাবর একটি পাখনা থাকে, এটির নাম পায়ু পাখনা। অ্যানাল ফিন, এটি 6 থেকে 7টি পাখনা রশ্মিযুক্ত। সবার শেষে আসছি আমরা পুচ্ছ পাখনা কডাল ফিন, লেজের পিছনে এই পাখনাটি অবস্থিত, এতে 19টা পাখনা রশ্মি আছে। পুচ্ছ পাখনা রুই মাছের চলাচলে এবং অন্যান্য পাখনা দেহের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। দেহের দুই পাশে এক সারি ছোট গর্ত আছে, যা আইসের নিচে অবস্থিত। এটি লম্বা খাদের সাথে যুক্ত। আচ্ছা, এতে আছে সংবেদী কোষ, পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদও এরা গ্রহণ করে থাকে। লেজ বা টেইল, পায়ের পরবর্তী অংশ হচ্ছে লেজ। শীর্ষে আছে হোমো সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। নেক্সট আইস বা স্কেল, রুই মাছের দেহকাণ্ড, লেজ মিউকাসময় সাইক্লয়েড ধরনের আইসে আবৃত। এগুলো পাতলা, প্রায় গোল বা রূপালী বর্ণের, চকচকে। পৃষ্ঠপাখনা আইসের কেন্দ্রে লালচে, প্রান্ত কালো রঙের। কেন্দ্রে লালচে রং জনন ঋতুতে আরও গাঢ় উজ্জ্বল হয়। জলচর উদ্ভিদ এরা খেয়ে থাকে। পরিবেশের রুই মাছে পৃষ্ঠদেশের রং লালচে সবুজ দেখা যায়। আইস এটা বৃত্তাকার এবং অস্থি উপাদান জমা হওয়ায় আইসের উপরে বৃত্তাকার উঁচু এবং নিচু খাদ সৃষ্টি হয়। স্তরগুলোর কেন্দ্রটা হচ্ছে ফোকাস। উঁচু আলগুলোকে বলা হয় সার্কুলাস বা বৃদ্ধি রেখা। পশ্চাৎভাগ বা পিছনে ডেন্টে নির্মিত এবং এটি উন্মুক্ত থাকে। উন্মুক্ত অংশে থাকে স্পষ্ট বৃদ্ধিরেখা এবং রঞ্জক। আঁশগুলো পরস্পরকে আংশিক ঢেকে লম্বালম্বিভাবে কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে এবং এগুলি সবসময়ই পাতলা এবং পিচ্ছিল আস্তরণে এটি আবৃত থাকে। আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা শুরু করছি ল্যাবিওরোহিতার রক্ত সংবহন তন্ত্র। রক্তবাহিকা এটি হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। এই তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রুই মাছের রক্ত লাল, হিমোগ্লোবিন আছে রক্তে। এটি রক্তরস রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তকণিকা আবার দুই ধরনের, লোহিত কণিকা এবং শ্বেত কণিকা। লোহিত কণিকা প্রায় ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। শ্বেত কণিকা দেখতে অ্যামিবার মতো। হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালি এগুলির সমন্বয়ে ল্যাবিওর রক্ত সংবহনতন্ত্র গঠিত। তাহলে আমরা এখন পড়ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট।
তোমরা সকলেই হৃৎপিণ্ডের সাথে পরিচিত, তাই না? আচ্ছা, বলো তো, মাছের হৃৎপিণ্ডে মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? ব্যাঙের এবং মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বলো তো, জানো? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মাছের হৃৎপিণ্ডে 2টো প্রকোষ্ঠ, অলিন্দ নিলয়। আর হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ, 2টো অলিন্দ, 1টি নিলয়। এবং মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, 2টো অলিন্দ এবং 2টো নিলয়। আচ্ছা, কি মনে থাকবে তো? আচ্ছা, আশা করছি তোমাদের মনে থাকবে। আচ্ছা, ভাইবা জিজ্ঞেস করলে পারবে না? পারবে তো, ইনশাল্লাহ পারবে। আচ্ছা, এখন হচ্ছে রুই মাছের ফুলকা দুটির পিছনে পেরিকার্ডিয়াল গহ্বর থাকে। হ্যাঁ, এই গহ্বরের ভেতরেই কিন্তু এই হৃৎপিণ্ড অবস্থান করে। পেরিকার্ডিয়াম নামে এক ধরনের আবরণ থাকে, সেটি দিয়ে হৃৎপিণ্ড আবৃত থাকে। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ডটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং অন্যটি হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। এছাড়া হৃৎপিণ্ডে আছে সাইনাস ভ্যানোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ আছে। আমি তোমাদের এই হৃৎপিণ্ডের বহির্ভাগ, লম্বচ্ছেদ, রেখাচিত্র এগুলি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, তোমরা ইনশাল্লাহ দেখে সকলেই বুঝতে পারবে। সাইনাস ভ্যানোসাস এটা পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ এবং হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। এই পথে শিরা থেকে সংগ্রহ করে কার্বন ডাইঅক্সাইড রক্তের অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এখন আমরা আসছি অ্যাট্রিয়াম বা অলিন্দ। এটা পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীরযুক্ত বৃহত্তম প্রকোষ্ঠ। এটি সাইনাস ভ্যানোসাস একদিকে থাকে এবং অন্যদিকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে এটা উন্মুক্ত থাকে। এখন আসছি আমরা ভেন্ট্রিকল বা নিলয়। এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে এটি অবস্থিত। প্রকোষ্ঠটির প্রাচীর থাকে পুরু, মাংসল এবং সম্মুখে থাকে বালবাস আর্টারিওসাস। এটি সম্মুখে বালবাস আর্টারিওসাসে এটা উন্মুক্ত থাকে। এখন আসছি আমরা বালবাস আর্টারিওসাস বলতে কি বুঝো? রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই, তার পরিবর্তে কি আছে? বালবাস আর্টারিওসাস। এটি মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার একটু স্ফীত অংশ। এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। এখন আসছি আমরা কপাটিকা বা ভাল্ব। আচ্ছা, এই কপাটিকা তো আমরা কোথায় পাবো বলো দেখি, কোথায় আছে? এটা হলো হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠগুলোর যে সংযোগ ছিদ্র আছে সেটিকে বলা হয় কপাটিকা। কপাটিকাগুলো কিন্তু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎ গতি এটাকে রোধ করে ফেলে এবং রক্তের প্রবাহ থাকে একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকাগুলো কিন্তু বাধা দেয়। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে কয় ধরনের কপাটিকা আছে বলো দেখি? রুই মাছের হৃৎপিণ্ডে 3 ধরনের কপাটিকা আছে। আচ্ছা, তোমরা সকলে খাতায় লেখো যে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এবং ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। আমাদের ক্লাসে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। তোমাদের যেগুলো মনে হচ্ছে নোট করার প্রয়োজন সেটি তোমরা নোট করবে, কেমন? আচ্ছা, এখন দেখো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, এটি সাইনাস ভ্যানোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে ছিদ্রপথে এই কপাটিকা থাকে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে অবস্থান করে।
আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলের মাঝে এই কপাটিকা অবস্থিত। আচ্ছা, সেটা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। এখন আসছি ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এটি ভেন্ট্রিকল এবং বালবাস অ্যাওর্টার মাঝে অবস্থিত একটি কপাটিকা। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আসছি, খুব সংক্ষেপে বলবো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে। তোমরা সকলেই জানো, তাই না? কপাটিকা সময়ের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির মধ্যে রক্ত সংবহনের একদিকে দেখা যায়, অর্থাৎ একমুখিতা। এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় সিঙ্গেল সার্কিট হার্ট, অর্থাৎ এক চক্র হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যদি বাহিত হয়, তাহলে তাকে বলা হয়, রুই মাছের এই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেন শিরা হৃৎপিণ্ড? কারণ এই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়। সেই জন্য এটার কি নাম হয়েছে বলো তো? শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। মনে থাকবে তো? আচ্ছা, এখন হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহ যখন হয়, তখন অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় এরা প্রেরিত হয়। একটা ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর এটি সংকুচিত হয়। প্রথমে সাইনাস ভ্যানোসাসের সংকোচন ঘটে, পরে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস এটিতে সংকুচিত হয়। প্রথমে সাইনাস ভ্যানোসাসে সংকুচিত হলে পরবর্তীতে দেখা যায় হৃৎপিণ্ডের প্রতিবার যে সংকোচন হয় তাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, সিস্টল বলা হয়, তাই না? আচ্ছা, এখন সিস্টলের পরপরই দেখা যাচ্ছে হৃৎপিণ্ড প্রসারিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে হৃৎপিণ্ডের প্রসারণ যে প্রক্রিয়া, তাকে কি বলা হয় প্রিয় ছাত্রছাত্রী বলো তো? ডায়াস্টল বলে, কারণ এটা প্রসারিত হচ্ছে। আর হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। আর হৃৎপিণ্ডের প্রতিবার যে সংকোচন হয় সেটিকে কি বলা হয়? সিস্টল। আচ্ছা, হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা তাহলে রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। তাহলে আমরা যদি বলি রক্তের গতিপথ সম্পর্কে, তাহলে এটা বলা যায় যে সাইনাস ভ্যানোসাস থেকে রক্ত কোথায় যাচ্ছে? অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিসাস এবং এর পরে যাচ্ছে ফুলকা। রুই মাছের ধমনী তন্ত্র, আর্টারিয়াল সিস্টেম। ল্যাবিওর ধমনী তন্ত্র প্রধানত অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা সৃষ্টি হয়ে সামনের দিকে যায়। এই ধমনীর গোড়া যখন স্ফীত হয় তখন তাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পাশীয় রক্তনালী পথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুই পাশের ফুলকায় বাহিত হয়, সেগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে কি হচ্ছে নাম? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর পাশীয় নালীগুলোতে ওই রক্ত ডরসাল অ্যাওর্টা থেকে বাহিত হয় এবং সেগুলি
বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নামে পরিচিত। এখন আসছি আমরা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। বালবাস আর্টেরিয়াস থেকে সৃষ্টি হয়ে দেখা যাচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টায় প্রতি পাশ থেকে 4টা করে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়। প্রথম জোড়া ধমনী প্রথম ফুলকা জোড়ায় প্রবেশ করে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জোড়া ধমনী যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফুলকায় জোড়ায় এরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এখন আসছি আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। একটু আগে আমি যেটা বললাম কি অন্তর্বাহী, সেটি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, আর এখন পড়ছি ইফারেন্ট। তাহলে 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হয়। প্রতি পাশে প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে লম্বালম্বিভাবে পাশীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়। ল্যাটারাল অ্যাওর্টার সম্মুখে ক্যারোটিড ধমনী রূপে এটা বিস্তার লাভ করে এবং করোটিকার অভ্যন্তরে প্রবেশ করে। দুই পাশে ল্যাটারাল অ্যাওর্টা পশ্চাতে একীভূত হয়ে যায় এবং ডরসাল অ্যাওর্টা গঠন করে। পেছন দিক থেকে এটি বিস্তৃত। দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী মিলে ধমনী গলবয়ল অঞ্চলে পৃষ্ঠভাগে একটি ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। এর নাম সার্কিউলাস সেফালিকাস। ডরসাল অ্যাওর্টা হৃৎপিণ্ডের মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত এটি প্রসারিত থাকে। এখানে কিছু প্রধান নালী থাকে, তার এই নালিকাগুলো সৃষ্টি করে, যেমন সাবক্লাভিয়ান ধমনী, বক্ষ পাখনা বক্ষ চক্রের দিকে এটা বিস্তৃত হয় এবং সিলিয়াকো মেজেন্টারিক ধমনী পাকস্থলীয় অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে রক্ত পরিবহন করে। আর প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী বৃক্কে বা কিডনিতে এটি রক্ত সরবরাহ করে, তার নাম কি রেনাল আর্টারি। ইলিয়াক ধমনী, ইলিয়াক আর্টারি শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে। কর্ডাল ধমনী এটি লেজে রক্ত সরবরাহ করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তাহলে পড়লাম রুই মাছের ক্লাসিফিকেশন, রুই মাছের হ্যাবিটেট, আইস কেমন, হ্যাঁ, এবং সংক্ষেপে আমরা জানলাম বিভিন্ন ধরনের পাখনা, হ্যাঁ, পাখনাদণ্ড। এরপরে আমরা ল্যাবিওরোহিতার রক্ত সংবহন তন্ত্র পড়লাম, সেখানে হৃৎপিণ্ড সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। এখন তাহলে এখানে যে প্রশ্ন হতে পারে, ছোট ছোট প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন ক্লাসিফিকেশন বা শ্রেণী বিন্যাস যেটি আছে সেটি তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে বারবার লিখে এটি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন রুই মাছের আঁশ কেমন, হ্যাঁ, এবং রুই মাছের আঁশ কী ধরনের আঁশ আছে, পাখনা কয় প্রকার, কি কি, হ্যাঁ, সংক্ষেপে লিখো। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বলতে কি বুঝো, হ্যাঁ, হৃৎপিণ্ডের গঠন এবং অবস্থান বর্ণনা করো। কপাটিকা কি, কয় ধরনের কপাটিকা হৃৎপিণ্ডে আছে সেটি সংক্ষেপে লিখো। এবং সবার শেষে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন বলতে কি বুঝি, রুই মাছের ধমনীতন্ত্র দিয়ে রুই মাছের ধমনীতন্ত্র নিয়ে আলোচনা করো বা বর্ণনা করো, চিত্র সহ বর্ণনা করো।
আমি চিত্রটি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই চিত্রটি তোমরা শিখে নেবে। যেমন এখানে হার্টের কিছু চিত্র দেওয়া আছে, বহির্গঠন, লম্বচ্ছেদ, এটিও তোমাদেরকে শিখতে হবে। কেমন? আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আজকে আমি আর আমার লেকচার আমি বাড়াবো না, হ্যাঁ, আমি বৃদ্ধি করব না। আমি এই পরবর্তীতে তাহলে তোমাদেরকে পড়াবো রুই মাছের শিরাতন্ত্র এবং অন্যান্য টপিকস আমি তোমাদেরকে পড়াবো। কেমন? আচ্ছা, আজকে তাহলে আমি তোমরা কোন বই বা তোমরা বই হচ্ছে কার বই আমরা ফলো করছি সেই বিষয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে ওই ছবিটা দিয়ে দিব আমি, তোমরা দেখে নেবে। বইটি হচ্ছে বহুল আলোচিত এবং বহুল পঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। নাম হচ্ছে জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, গাজী আজমল, গাজী আসমত। আর পাবলিশ হয়েছে এটি গাজী পাবলিশার্স, ঢাকা। ঠিক আছে? তো এই বইটি তোমরা সকলেই তোমাদের সংগ্রহে রাখবে। এই নতুন এডিশন হয়েছে, বইটি খুবই ভালো। তোমরা আশা করছি এই বইটি সকলেই তোমরা এই বইটি কিনবে এবং এটি তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? আমরা এই বইটি থেকেই মূলত তোমাদেরকে পড়াবো। আর অন্য কোনো বই রাইটার বললে সেটাও তো আমাদেরকে বলে দিব। তবে আরও একটি রাইটারের নাম আছে, তোমরা এই বইটিও সংগ্রহ রাখতে পারো। যেমন জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, গাজী আজমল, শফিউর রহমান। এটি গাজী পাবলিশার্স থেকে প্রকাশিত, ঢাকা থেকে এটি প্রকাশিত। আরেকটি ব্যবহারিক জীববিজ্ঞান পরিচয়, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা কিছু থিওরি পড়িয়ে নিই, পরে ব্যবহারিক নিয়ে আমরা আলোচনা করব। তবে এই ব্যবহারিক বইটির কথা বলে দিই। সেটি হচ্ছে ব্যবহারিক জীববিজ্ঞান পরিচয়, মৌখিক পরীক্ষা এবং সৃজনশীল প্রথম ও দ্বিতীয় অংশের প্রশ্নোত্তর সহ গাজী আজমল, গাজী আসমত। এটি গাজী পাবলিশার্স, ঢাকা থেকে প্রকাশিত। এই বইটিও তোমরা সংগ্রহে রাখতে পারো। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার লেকচার তাহলে এখানেই শেষ করছি। তোমরা এই করোনাকালে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ, সুন্দরভাবে তোমরা লেখাপড়া করো, ইবাদত বন্দেগীতে মশগুল থাকো। হ্যাঁ, আমি এই আশা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সুস্থ রাখুন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।